আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি থেকে এর আগে আমরা চাকরি হতে আয়ের 1 নাম্বার 2 নাম্বার ম্যাথটি সলভ করেছিলাম। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ 3 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। এভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাই আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখতে পারেন। এর আগের ক্লাস আমরা যে ম্যাথ দুটি করিয়েছি, ওইখানে আমাদের একটু পর্দায় একটু কাজ রয়েছে। এই ভিডিও শেষে আমরা ওই পর্দায়ের এন্ট্রিটুকু আমরা বুঝিয়ে দিব। এখানে আমাদের চাকরি সংক্রান্ত ম্যাথ, চাকরি ইনক্রিমেন্ট সংক্রান্ত ম্যাথ। তাহলে ইনক্রিমেন্ট সংক্রান্ত ম্যাথ যদি আমাদের থাকে তাহলে আমরা কিভাবে করব। এখানে বলা আছে জনাব মনিব একটি বেসরকারি কোম্পানিতে 20,000 টাকা বেতনে যোগদান করেন। প্রতি বছরে তাকে 10,000 1,000 টাকা করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। এভাবে 10 বার ইনক্রিমেন্ট দেওয়ার পরে তার বেতন হবে 30,000 টাকা বেতনে তিনি চাকরি করেন। 2024 সালের 30 জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000 টাকা। তাহলে 2024 সালের 30 জুন তারিখে তার মূল বেতন ছিল আমাদের 25,000 টাকা বলে দিছে। আমাদের এখানে বলা আছে বেতন বৃদ্ধির তারিখ 1 জানুয়ারি। তাহলে প্রতি বছর আমাদের এখানে রেট দেওয়া রয়েছে। প্রতি বছর আমাদের ইনক্রিমেন্টের হার হচ্ছে 1,000 টাকা করে। তাহলে এই বছরে আমাদের এই 1 বছরের মধ্যে আমাদের বেতনটা, এই 1 বছরের মধ্যে আমাদের বেতনটা বাড়বে হচ্ছে 1 জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসে যে বেতনটা আমাদের তাহলে আগে ছিল, তাহলে জানুয়ারি মাসে আমাদের 1,000 টাকা বৃদ্ধি করা হবে। বৃদ্ধি করার পরে আমাদের বেতন দাঁড়াবে হচ্ছে 25,000 টাকা। তাহলে আমাদের এখানে জানুয়ারি মাসে বৃদ্ধি করা হবে হলো 1,000 টাকা। তাহলে আমরা আগে ছিল 24,000, এখন নতুন করে আমরা যদি 1,000 বাড়াই তাহলে আমাদের এ মিলা হবে 25,000 টাকা। তাহলে বেতন বৃদ্ধির তারিখের পরে থেকে যে মাসগুলো থাকবে সব মাসগুলোতে আমাদের সেম বেতনই বসাতে হবে। তাহলে বেতন বৃদ্ধি করা হয়েছে আমাদের 2024 সালের জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে তাহলে আমাদের আগে ছিল হলো জানুয়ারি মাসে আমাদের বেতন হবে হচ্ছে 25,000 টাকা হবে। প্রতি বছর যদি আমরা 1,000 টাকা করে বৃদ্ধি করি তাহলে 24,000 সাথে 1,000 যোগ করলে 25,000 হবে। এর তার পরের মাসগুলো আমাদের শেষ পর্যন্ত 25,000 টাকা করে হবে। যখন থেকে বাড়ানো হবে এর পরবর্তী স্টেপগুলো সব আগের অবস্থায় থাকবে। আমরা যদি 2023 সালের বেতনটা বের করতে চাই তাহলে আমাদের বেতন বৃদ্ধি করার পরে হয়েছে 25,000 টাকা। এখানে প্রতি বছরে 1,000 টাকা করে ইনক্রিমেন্ট দেওয়া হয়। তাহলে ইনক্রিমেন্টের 1,000 যদি আমরা বিয়োগ করি তাহলে বেতন বৃদ্ধির পূর্বের বেতনটা আমরা পাবো হচ্ছে 24,000 টাকা। তাহলে এই 24,000 টাকা বেতন বৃদ্ধির পূর্বে যত মাস কাজ করা হবে সব মাসে আমাদের থাকবে হচ্ছে বেতন বৃদ্ধির পূর্বে থাকবে হলো আমাদের 24,000 টাকা। এই 24,000 টাকার সাথে এই ইনক্রিমেন্টের হার হচ্ছে 1,000। 1,000 বৃদ্ধি করলে আমাদের হবে 25,000। এই 25,000 টাকা হলো এখান থেকে শুরু হবে। তাহলে আমাদের এই যে কর্মচারী জনাব মনিব, তাহলে জনাব মনিব আমাদের বেতন বৃদ্ধির পূর্বে কাজ করছে হচ্ছে 6 মাস। বেতন বৃদ্ধির পূর্বে কাজ হয়েছে 6 মাস। বেতন বৃদ্ধির পরে কাজ হয়েছে 6 মাস। তাহলে আমরা বেতনটা একটু ডিফারেন্ট ভাবে লিখবো। এখানে আমরা এভাবে লিখবো করদাতা জনাব মনিব আয় বর্ষ, কর বর্ষ, চাকরি খাতে আয়, চাকরি খাতে মোট আয় নির্ণয়। লেখার পরে লিখবো চাকরি হতে আয় দ্বারা 32 থেকে 34, আয়ের খাত ও বিবরণ। মূল বেতন, আমরা মূল বেতনটা এভাবে হেডলাইন দিব। মূল বেতন হেডলাইন দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে বেতন বৃদ্ধির পূর্বের 6 মাসের বেতন। অর্থাৎ বেতন বৃদ্ধি করার পরে হয়েছিল আমাদের 25,000 টাকা। বেতন বৃদ্ধি করার পর 25,000 টাকা হয়েছে। তাহলে বেতন বৃদ্ধির পূর্বে আমাদের ছিল কত? বেতন বৃদ্ধির পূর্বে আমাদের 25,000 টাকা থেকে 1,000 টাকা যদি আমরা বিয়োগ করি বেতন বৃদ্ধির পূর্বের বেতন বের হবে। তাহলে আমরা লিখবো বেতন বৃদ্ধির পূর্বে এই যে 6 মাস, যে 6 মাস কাজ হয়েছে এটা আমরা এখানে লিখবো বেতন বৃদ্ধির পূর্বে। বেতন হচ্ছে 25,000 মাইনাস 1,000।
24,000 কাজ হয়েছে 6 মাস, তাহলে গুণন 6, তাহলে বেতন বৃদ্ধির পূর্বের 6 মাসের বেতন হবে 1,44,000 টাকা। বেতন বৃদ্ধির পরের 6 মাসের বেতন, বেতন বৃদ্ধি করার পর আমাদের হবে 25,000 টাকা করে। তাহলে 25,000 টাকা করে 6 মাস হবে। তাহলে আমরা লিখবো বেতন বৃদ্ধির পরের 6 মাসের বেতন 25,000 গুণন 6, তাহলে আমাদের আসবে 1,50,000 টাকা। এই দুইটা যোগ করার পর যেটা হবে এটা হচ্ছে আমাদের মূল বেতন হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে আইটেমটুকু রয়েছে, এর পরের আইটেমটুকু হচ্ছে আমাদের যেটা বলা রয়েছে, পরেরটা আমরা খেয়াল করি। এরপরে আমাদের বলছে, তাহলে মূল বেতনের কাজটা আমরা করে নিলাম, মূল বেতনের কাজটা আমাদের ক্লিয়ার হলো। এরপরে আমাদের বলা রয়েছে আহ, আপ্যায়ন চিকিৎসা ভাতা ও আপ্যায়ন ভাতা হিসাবে তিনি চিকিৎসা ভাতা 3,000 টাকা এবং আপ্যায়ন ভাতা 2,000 টাকা প্রাপ্ত হন মাসিক। তাহলে আমরা লিখবো হচ্ছে চিকিৎসা ভাতা, তাহলে চিকিৎসা ভাতা হচ্ছে আমাদের 3,000 টাকা। তাহলে আমরা সরাসরি এভাবে লিখবো চিকিৎসা ভাতা 3,000 গুণন 12, কারণ ম্যাথটা হচ্ছে আমাদের 12 মাসের। 3,000 গুণন 12 সরাসরি বসিয়ে দিব। আপ্যায়ন ভাতা আমাদের রয়েছে 2,000 মাসিক গুণন 12, তাহলে আপ্যায়ন ভাতা 24,000 টাকা সরাসরি বসিয়ে দিব। চিকিৎসা ভাতা এবং আপ্যায়ন ভাতা দেওয়ার পরে আমাদের যেটা রয়েছে উৎসব বোনাস, তিনি 2 ঈদে 1 মাসের মূল বেতনের সমান করে 2টি বোনাস পান। 2 ঈদে 1 মাসের মূল বেতনের সমান করে 2টি বোনাস পান। তার মানে এখানে আমরা 2টি বোনাস ধরে নিয়েছি, একটা হচ্ছে বেতন বৃদ্ধির পরে আর একটা হচ্ছে বেতন বৃদ্ধির পূর্বে। আমরা যেভাবেই ধরে নেই এটা আমাদের নোট দিয়ে বুঝে দিতে হবে। বেতন বৃদ্ধির পরে 25,000 টাকা, বেতন বৃদ্ধির পূর্বে 24,000 টাকা। তাহলে আমরা উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান, একটি 24,000 দিয়েছি আর একটি 25,000 দিয়েছি। এটা নিয়ে আমরা অবশ্যই একটা নোট লিখবো। তাহলে উৎসব বোনাস দুইটা যোগ করার পরে আমাদের যেটা হবে এটা হচ্ছে আমাদের দুইটা মিলে আমাদের আসলো হচ্ছে 49,000 টাকা। এরপরে আমাদের উৎসব জনাব মনিরকে একটি ভাড়ামুক্ত সুশাসিত বাড়ি দেওয়া হয়েছে, যেটার ভাড়া মূল্য 96,000 টাকা। তাহলে আমরা এটা লিখবো বাসস্থান সুবিধা, বাসস্থান সুবিধা সরাসরি লিখে দিব 96,000 টাকা। বাসস্থান সুবিধার পরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে, তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি প্রদান করা হয়। তাহলে আমরা নিয়মের ভিতরে যেটা শিখেছিলাম যে আমাদের যদি নিয়মের ভিতরে গাড়ি প্রদান করা হয়, তাহলে এখানে আমরা গাড়িটার হিসাব দুই ভাবে হিসাব করতে পারি। একটি হচ্ছে 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসে 10,000 টাকা আয়ের সাথে যুক্ত হবে। আর একটা হচ্ছে 2500 সিসির উপরে গাড়ির ক্ষেত্রে মাসে 25,000 টাকা হিসাবে আয়ের যুক্ত হবে। তাহলে আমরা দুই ভাবেই করতে পারি। তাহলে আমরা যে ম্যাথটা করবো এখানে অবশ্যই লাস্টে টিকা দিয়ে দিব। তাহলে আমরা লিখছি হচ্ছে যানবাহন সুবিধা, যানবাহন সুবিধা 10,000 করে লিখছি, তার মানে গাড়িটা ধরে নিছি আমরা 2500 সিসির কম। 10,000 গুণন 12 সরাসরি লিখে দিব 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এরপর তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দিছে। তাহলে এটা লিখবো আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান 10%। এই 10% আমরা ধরবো হচ্ছে মূল বেতনের উপরে। তাহলে মূল বেতন আমাদের 2,94,000, 2,94,000-এর 10% ধরবো আমরা, তাহলে আমাদের আসবে 29,600 টাকা। তাহলে এভাবে আমরা লিখবো চাকরি হতে মোট আয়, চাকরি হতে মোট আয় আমরা যোগ করলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই কাজটা প্রত্যেক অঙ্কে আমাদের ফিক্স, সরকারি চাকরি ব্যতীত। তাহলে আমাদের এইখানে বলছে বাদ অব্যাহত প্রাপ্ত অংশ চাকরি হতে, আর চাকরি হতে মোট আয়ের 1/3 অংশ। চাকরি হতে মোট আয় আমাদের যেটা বের হয়েছে এটার 1/3 অংশ আমরা এখানে ধরবো। 1/3 অংশ হচ্ছে আমাদের এই টাকাটা বের হবে, অথবা বার্ষিক 4,50,000 টাকা। এখানে আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা লিখবো যাহা কম, যেটা কম এটা আমরা দ্বিতীয় করে লিখবো। লেখার পর উপর থেকে বিয়োগ করব, বাদ দেওয়ার পরে আমাদের বের হবে চাকরি হতে নিট করযোগ্য আয়। চাকরি হতে নিট করযোগ্য আয়ের পরে আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করব। তাহলে বিনিয়োগ ভাতার ভিতরে
আমাদের যে এন্ট্রি গুলো আসবে, অর্থাৎ বিনিয়োগ ভাতার ভিতরে পারিবারিক খরচ আসবে না। পারিবারিক খরচ আমাদের একটি পারিবারিক খরচ হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, এজন্য অন্তর্ভুক্ত হবে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। আর দান বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। হজ স্কিমে জমা বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই খরচগুলো হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, এজন্য আমাদের এগুলো বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে আমাদের যেটা রয়েছে বিমা সালামি, বিমা সালামি রয়েছে 50,000 টাকা। পলিসির মূল্য রয়েছে আমাদের 40,000 টাকা, 4 লক্ষ টাকা। তাহলে আমরা লিখবো বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ ভাতার ভিতরে আমরা সরাসরি লিখবো জীবন বীমা প্রিমিয়াম 50,000 টাকা, সর্বোচ্চ সীমা বীমা মূল্যের 10%। তাহলে বীমা মূল্য রয়েছে আমাদের 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা 10% আমরা ধরলে আমাদের আসবে হচ্ছে 40,000 টাকা। এরপরে আমরা লিখবো হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে আমাদের চাকরি হতে আয়ের ভিতরে থাকবে হচ্ছে নিয়োগকর্তার দান। বিনিয়োগ ভাতা এই টাকাটা আমাদের বেসরকারি চাকরিজীবী হলে দ্বিগুণ হয়ে বসবে। তাহলে এখানে রয়েছিল 29,400, তাহলে আমরা 2 দিয়ে গুণন দিলে আমাদের এটা আসবে 58,800 টাকা। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় দিয়ে আমরা যোগ করব। যোগ করার পরে যেটা আসবে মোট অনুমোদিত বিনিয়োগ বের হবে। মোট অনুমোদিত বিনিয়োগ নির্ণয় করার পর আমাদের যে কাজগুলো করতে হবে, কর রেয়াত নিয়ে একটা কাজ করতে হবে। তাহলে কর রেয়াতে আমাদের যেটা বলছে কর রেয়াত সীমা, কর অব্যাহত প্রাপ্ত আয় হ্রাসকৃত হারে, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে মোট আয়ের উপরে 3%। তাহলে প্রধানমন্ত্রী এই অঙ্কে আমাদের যে এন্ট্রিটা রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান। এই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হচ্ছে আমাদের কর অব্যাহত প্রাপ্তি দান। তাহলে এই এন্ট্রিটার যে টাকা রয়েছে, এই টাকাটা আমরা এখানে এই এন্ট্রিতে টাকা রয়েছে আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা রয়েছে 10,000। তাহলে এখানে বলা আছে আমাদের আহ 10,000 টাকা এখানে আমরা বিয়োগ করব। তাহলে আমাদের আয় বের হয়েছে 4,32,267 টাকা। এর থেকে 10,000 বিয়োগ করলে আমাদের আসবে 4,22,267 টাকা। বাদ দেওয়ার পরে আমরা 3% ধরে এখানে বসিয়ে দিব। তারপরে লিখবো কোনো আয় বর্ষের ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট আয় ও ব্যয়ের পরিমাণের উপরে, মোট আয় বা বিনিয়োগের পরিমাণের উপরে আমাদের 15%। এখানে আমাদের বের হয়েছে 1,18,800, এটার 15% এখানে করব। তারপরে সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। তাহলে আমরা কি করব, আমরা এবার এই তিনটা যোগ করব, এই তিনটার ভিতরে কম্পেয়ার করব। কম্পেয়ার করে লিখবো যে ক, খ, গ এই তিনটির মধ্যে ছোটটি। তাহলে এই তিনটির মধ্যে ছোট হচ্ছে আমাদের 12,668 টাকা। তাহলে আমরা ছোটটি এখানে বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত করে দিব ছোটটি। এরপরে আমাদের কর দায় নির্ণয় করতে হবে। তাহলে আগের দুইটা ম্যাথে আমাদের কর দায় একটু প্রবলেম ছিল। এখানে আগের দুইটা ম্যাথের কর দায় আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আগের দুইটা ম্যাথে আমাদের যে কর দায়ে বিনিয়োগ ভাতার কর রেয়াত, এটা হচ্ছে বাদ করেছিল। এই এন্ট্রিটা আমরা বাদ দিয়ে দিব। এখানে আমরা যেটা বের হয়েছিল এটা লিখবো হচ্ছে মোট কর। তাহলে মোট কর দায় লিখবো। মোট কর দায় থেকে বিনিয়োগ ভাতার কর রেয়াত, বিনিয়োগ ভাতাতে আমাদের এই যে এখানে বিনিয়োগ ভাতাতে যে টাকা রয়েছে, অর্থাৎ বিনিয়োগ ভাতার কর রেয়াত আমরা উপরে পাবো এই 24,600 টাকা। তাহলে বিনিয়োগ ভাতার কর রেয়াত 24,600 টাকা বিয়োগ করব। করার পর আমাদের যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নিট প্রদেয় কর। আমাদের পরের অঙ্কেতে আমরা এই কাজটা করে দিব, অর্থাৎ 2 নম্বর ম্যাথে, 2 নম্বর ম্যাথে আমাদের সেম কাজটা আমরা করে দিব। যে আমাদের বিনিয়োগ পাতায় যেটা আসবে, এখানে আমাদের কর দায় যখন করব তখন এটার নাম লিখবো আমরা মোট কর দায়। তাহলে মোট কর দায় থেকে আমরা বিনিয়োগ ভাতা কর রেয়াতটা বিয়োগ করব। মোট কর দায় থেকে বিনিয়োগ ভাতা কর রেয়াতটা আমরা যদি, বিনিয়োগ ভাতা কর রেয়াত হচ্ছে এই অঙ্কে আমাদের 21,840 টাকা। তাহলে 21,840 টাকা আমরা বিয়োগ করলে
নিট পদেয় কর বের হবে। এভাবে আমরা নিট পদেয় কর বের করব। এবার আমরা 3 নম্বর ম্যাথের পর্দায়টা ভালোভাবে খেয়াল করব। 3 নম্বর ম্যাথে আমাদের যেটা পর্দায় রয়েছে, তাহলে আমরা এখানে 3 নম্বর ম্যাথে আসলাম। এবার 3 নম্বর ম্যাথে আমাদের বলছে পর্দায় নির্ণয়। তাহলে আমরা লিখবো টাকা, করের হার, টাকা। তাহলে আমরা তিনটা গড় দিয়ে নির্ণয় করব টাকা, করের হার, টাকা। এভাবে আমরা পর্দায় একটি ছক কাটবো। ছক কাটার পর আমরা এখানে লিখবো হচ্ছে মোট আয়। মোট আয় আমাদের যেটা বের হয়েছে, এটা থেকে কর অব্যাহত আয় সমূহ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হচ্ছে কর অব্যাহত আয় সমূহ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আমরা 10,000 ছিল, তাহলে এই 10,000 বাদ দিব। আর ন্যূনতম কর 0 নাই। এটা বাদ দেওয়ার পরে আমাদের যেটা বের হবে, এটা নিয়ে আমরা কর দায় নির্ণয় করব। তাহলে আমরা লিখবো হচ্ছে এই প্রথম, তাহলে আমাদের আয় হলো 4,22,000 টাকা। এই 4,22,000 টাকা এভাবে আমরা লিখবো। প্রথম 3,50,000 টাকা পর্যন্ত নিয়মিত করের উপরে 0%। তাহলে 0% এই টাকাটা লিখবো। তাহলে অবশিষ্ট আমাদের থাকে হচ্ছে 72,000 টাকা। অবশিষ্ট টাকার উপরে লিখবো আমরা 5%। তাহলে 5% আসবে 3613 টাকা। মোট কর দায় 3613 টাকা। এখানে আমাদের বিনিয়োগ ভাতা কর রেয়াত বাদ যাওয়ার কথা 12,600, 12,668 টাকা। কিন্তু যেহেতু আমাদের সর্বনিম্ন একটি কর রয়েছে, সর্বনিম্ন করের হারটা আমরা শিখেছিলাম যে সর্বনিম্ন করের হার হচ্ছে আমাদের সর্বনিম্ন যেটা কর হবে, তাহলে এই সুস্থ সবল সকল ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন কর সীমা, সর্বনিম্ন কর সীমার ক্ষেত্রে এখানে বলা আছে ঢাকা, করদাতা ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করলে 5,000 টাকা কর দিতে হবে। অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করলে 4,000 টাকা কর দিতে হবে। সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করলে 3,000 টাকা কর দিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম করদাতা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করেছে, এজন্য করদাতার ন্যূনতম কর আমরা দিব হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা রাখতে আমাদের এই 12,000 বিয়োগ না করে আমাদের বিয়োগ করতে হবে হলো মাত্র এখানে 613 টাকা। আমরা যদি এভাবে করি তারপরেও কোনো আমাদের সমস্যা নেই। অর্থাৎ 36,13 টাকা, এটার থেকে যদি আমরা 12,668 টাকা বিয়োগ করি, 12,668 টাকা বিয়োগ করার পরে আমাদের যে নেগেটিভ মান আসবে, এই নেগেটিভ মানটা এখানে লিখবো। লেখার পর অতএব লিখবো অতএব ন্যূনতম কর। তাহলে ন্যূনতম কর আমি এখানে 5,000 টাকা লিখতে পারি, অথবা 4,000 টাকা লিখতে পারি, অথবা 3,000 টাকা লিখতে পারি। তাহলে আমাদের কর যদি নেগেটিভ আসে, নেগেটিভ আসলে আমরা এরপরে এটা ক্লোজ করে দিয়ে ন্যূনতম পদেয় কর 5,000 টাকা লিখবো, না 4,000 টাকা লিখবো, না হলে 3,000 টাকা লিখবো। তাহলে 5,000 টাকা লিখবো হচ্ছে যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে করদাতা থাকে, তাহলে আমরা 5,000 টাকা দিব। অন্যান্য সিটি কর্পোরেশনে বসবাস করলে আমরা দিব 4,000। সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করলে দিব হচ্ছে আমরা 3,000 টাকা। আমরা এই তিনটার মধ্যে কোনোটা উল্লেখ না থাকলে আমাদের ইচ্ছা মতে দিতে পারি। তাহলে এখানে আমাদের ধরে নেওয়া হলো করদাতা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করে, তাই ন্যূনতম কর 3,000 টাকা বসানো হলো। ধরে নেওয়া হলো একটি ঈদ করদাতার বেতন বৃদ্ধির পূর্বে, অপরটি হচ্ছে বেতন বৃদ্ধির পরে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা উৎসব ভাতায় একটা বেতন বৃদ্ধির পূর্বে দিয়েছি, একটা বেতন বৃদ্ধির পরে দিয়েছি। ধরে নেওয়া হলো মোটর গাড়ি 2500 সিসির কম, তাই মাসিক 10,000 টাকা হিসাবে আমরা আয় হিসাবে গণ্য করব। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, হজ স্কিমে জমা, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, আরেকটা আমাদের ছিল কি পারিবারিক খরচ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, তারপরে হচ্ছে পারিবারিক খরচ, পারিবারিক পারিবারিক খরচ, এগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। তাই আমরা এগুলো বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত করব না। তাহলে আশা করি এখানে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের গ্রুপে জয়েন হলে সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে। এরপরে
এর ভিডিওতে আমরা ইনক্রিমেন্টের আরো একটু জটিল সমস্যা নিয়ে আলোচনা করব। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে মতামত দিবেন, যে আপনাদের কাছে যদি আমাদের ভিডিওর ফিডব্যাক কেমন হয়েছে, যদি যেভাবে হোক আমরা, যদি আপনারা আমাদের ভিডিও দেখে উপকৃত হন বা আমাদের ভিডিও যদি আরো ভালো করার প্রয়োজন হয়, যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন, ওই অনুসারে আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ।